আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রিজম নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্লাস 1 এবং ক্লাস 2 আশা করি উপভোগ করেছো এবং তোমাদের অবশ্যই সমস্যাগুলো সমাধান করেছো এবং চেষ্টা করেছো। এরপরে তোমরা যদি কোনো কিছু না বুঝছো তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করে কমেন্টস বক্সে আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো পরামর্শ থাকে তাহলে সেটা কমেন্টস বক্সে তোমরা অবশ্যই কি করবে, শেয়ার করবে আশা করি। এখন আমরা প্রিজম নিয়ে কথা বলবো। প্রিজম হচ্ছে যে দুটি হেলানো সমতল সমসত্ব প্রতিসারক কাচ পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে প্রিজম বলা হয়। প্রিজম হচ্ছে আমরা গ্রাম দেশে দোচালা যেই আমরা চাল ঘর দেখি, ওই চালটাকে যদি তোমরা নিরেট চিন্তা করো এভাবে, আবার নিচে আছে সেটা হচ্ছে কি টোটাল মিনিরেট যদি আমরা চিন্তা করি তাহলে সেটাকে আমরা প্রিজম হিসেবে চিন্তা করবো। সেটার একটা অংশ যদি আমরা কেটে নেই তাহলে সেটা হচ্ছে এরকম প্রিজম। এখানে এ হচ্ছে প্রিজম কোণ, তারপরে বি হচ্ছে অপর একটা কোণ, আর সি হচ্ছে অপর একটি কোণ। এটা একটা সমবাহু প্রিজম। সমবাহু প্রিজমের এখানে এন ও এবং এন হচ্ছে একটা অবিলম্ব, এবং যেটা এ বি তলের উপর অবিলম্ব, আর এ ও সি তলের উপর অবিলম্ব হয়েছে ও এন প্রাইম। এখানে একটা আলোক রশ্মি পি কিউ যা অবিলম্বের সাপেক্ষে আপতিত হয়েছে, যেখানে I1 আপতন কোণ, এবং সে প্রতিসরিত হয়ে যে সে ধরো এখানে ইউ, সে কিউ ইউ পথে চলে যাওয়ার কথা ছিল না গিয়ে, যেহেতু সে হালকা থেকে গণমাধ্যমে গিয়েছে এই জন্য সে এখানে অবিলম্বের দিকে বেঁকে গেছে এবং প্রতিসরিত হওয়ার পর নির্গত হয়েছে আর এস পথে। এখন সেখানে অবিলম্বের সাথে ও এন প্রাইমের সাথে সে I2 নির্গত কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে পি কিউ হচ্ছে আপতিত রশ্মি, কিউ আর হচ্ছে প্রতিসরিত রশ্মি, আর আর এস হচ্ছে নির্গত রশ্মি। তাহলে এখানে আমরা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সিগমাটা। এখানে হচ্ছে সিগমাটা হচ্ছে ডেল্টা, সিগমা না এটা হচ্ছে ডেল্টা, সরি, ডেল্টা ইকুয়াল টু আপতন কোণ প্লাস নির্গত কোণ মাইনাস এ কোণ, এ হচ্ছে প্রিজম কোণ। এখানে আরো মনে রাখতে হবে এ ইকুয়াল টু R1 প্লাস R2, R1 প্লাস R2 অর্থাৎ দুই প্রতিসরণ কোণ। R1টা কি? এটা হচ্ছে R1 প্রতিসরণ কোণ, প্রথম প্রতিসরণ কোণ, এটা হচ্ছে দ্বিতীয় প্রতিসরণ কোণ। তাহলে এখানে বিচ্যুতি কোণটা আমরা মাথায় রাখতে হবে। আবার বিচ্যুতি কোণ কাকে বলে যদি বলা হয় তোমরা একটু ভালো করে বুঝে নাও। পি কিউ আপতিত রশ্মিকে সামনের দিকে কিউ ইউ পর্যন্ত বর্ধিত করলে, আর আর এস নির্গত রশ্মিকে আমরা যদি এটাকে আমরা ধরো এম দিয়ে দিলাম, তাহলে আমরা যদি এস আর রশ্মিকে আর এম পর্যন্ত বর্ধিত করি তাহলে এই যে অন্তর্ভুক্ত কোণটা পেয়েছে এটা হচ্ছে বিচ্যুতি কোণ। অর্থাৎ আপতিত রশ্মিকে সামনের দিকে এবং নির্গত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বিচ্যুতি কোণ বলা হয়। আবার এটাও বলা যায় আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির অন্তর্ভুক্ত কোণকে বিচ্যুতি কোণ বলা হয়। বিচ্যুতি কোণকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ কোণ, এখানে এ কোণ R1 প্লাস R2। এবার দেখো এখানে প্রিজম কোণ হচ্ছে যেহেতু সমবাহু ত্রিভুজ নরমালি 60 ডিগ্রি হয়, একটু কম বেশি হতে পারে। এরপরে আসো যে ন্যূনতম বিচ্যুতি কোণ আমরা যদি চিন্তা করি, ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণটা কি একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে নরমালি আমরা একটা গ্রাফের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি ন্যূনতম বিচ্যুতি কোণটা। এটা হচ্ছে ডেল্টা মানে বিচ্যুতি কোণ, এটা হচ্ছে আপতন কোণ আই। এখন আপতন কোণের মান বৃদ্ধি করতে করলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে। ধরো যে আপতন কোণের মান কমাতে থাকলাম, আপতন কোণ বৃদ্ধি করতে থাকলাম, বিচ্যুতি কোণের মান আস্তে আস্তে কি হবে, কমার কথা এবং কমবেও। একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে আপতন কোণের মান বৃদ্ধি করলেও বিচ্যুতি কোণের মান না কমে বরং বাড়তে থাকবে। আপতন কোণের মান বৃদ্ধি করলেও বিচ্যুতি কোণের মান না কমে বরং বাড়তে থাকবে।
এই বিচ্যুতি কোণের সর্বনিম্ন মানটাই হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। আমরা গ্রাফের সাহায্যে একটু দেখাচ্ছি। এখানে ধর একটা বিন্দু, যেটা হচ্ছে এটা হচ্ছে বিচ্যুতি কোণ আর এটা হচ্ছে আপাতন কোণ। আবার যে আমরা আপাতন কোণের মান আরো কমাই মানে বৃদ্ধি করলাম, যে আপাতন কোণ বৃদ্ধি করে দিলাম, বিচ্যুতি কোণের মান কিন্তু কমে গেছে। আবার আপাতন কোণ আরো বৃদ্ধি করলে বিচ্যুতি কোণ আরো কমে গেছে। এখন দেখো আপাতন কোণ আরো বৃদ্ধি করলে বিচ্যুতি কোণের মান আরো না কমে বরং সে বাড়তে থাকে। আপাতন কোণ এই যে বিচ্যুতি কোণ বেড়ে গেছে, দেখো এই যে বেড়ে গেছে, বিচ্যুতি কোণ বেড়ে গেছে। আবার বিচ্যুতি কোণ আমি আপাতন কোণ আরো বৃদ্ধি করা হলে বিচ্যুতি কোণের মান আরো বেড়ে গেছে। তাহলে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে দেখো আপাতন কোণ বাড়ানো হয়েছে বাট বিচ্যুতি কোণের মান কি হয়েছে, কমে গেছে। তাহলে এই যে আমরা একটা গ্রাফ পেয়েছি, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে বিচ্যুতি কোণের গ্রাফ, অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি কোণ হচ্ছে এই যেটা ডেল্টা এম বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি, অর্থাৎ আপাতন কোণের মান বৃদ্ধি করতে করতে করার সাথে সাথে বিচ্যুতি কোণের মান কমতে থাকে। আপাতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন হয়, পরে আপাতন কোণের মান আরো বৃদ্ধি করলে বিচ্যুতি কোণের মান না কমে বরং বাড়তে থাকে। এটা হচ্ছে অর্থাৎ বিচ্যুতি কোণের সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলা হয়। এই ন্যূনতম বিচ্যুতি কোণ তোমাদের সবচেয়ে বড় যেটা শর্ত হচ্ছে when ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম, অর্থাৎ বিচ্যুতি কোণ যখন ন্যূনতম হবে তখন I1 ইকুয়াল টু I2 এবং R1 ইকুয়াল টু R2 হবে। ফলে আমরা যেটা জানি মিউ ইকুয়াল টু আমরা জানি সাইন I1 বাই সাইন R1। এক্ষেত্রে আমরা যদি বের করি ডেল্টা এম ইকুয়াল টু 2I1 মাইনাস এ কোণ, তাহলে I1 ইকুয়াল টু ডেল্টা এম প্লাস এ বাই 2। আবার 2R1 ইকুয়াল টু এ কোণ, তাহলে R1 ইকুয়াল টু এ বাই 2। তাহলে আমরা যে সমীকরণটা জানি সেটা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু, অর্থাৎ প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 সাইন এ বাই 2। এ হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে অর্থাৎ আমাদের সমীকরণ। এটা মনে রাখলেই যে কোনো গাণিতিক সমস্যা তোমরা এখানে আনসার করতে পারবে। এখানে এ প্রিজম কোণ, I1 হচ্ছে প্রথম আপাতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ, মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক। যেহেতু প্রিজম নর্মালি কাঁচ দিয়ে তৈরি, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক আমরা নর্মালি জানি 3/2, অর্থাৎ 1.5, কখন 1.51, 1.49 বিভিন্ন মান দেওয়া থাকে। এগুলো আমরা অবশ্যই কি করব, চেষ্টা করব যে সঠিকভাবে আনসারগুলো করার জন্য। আমরা এবার একটা তোমাদের গাণিতিক সমস্যা দেওয়ার মাধ্যমে প্রিজমের অঙ্কগুলো একটু করার চেষ্টা করবো, প্রিজমকে আরো বেশি বোঝার জন্য সহযোগী হবে বলে আমি মনে করি। আমরা একটা গাণিতিক সমস্যা এখন দিচ্ছি। ধরো এটা তোমরা কিভাবে করবে? আসলে নর্মালি এখানে বলা হচ্ছে আলোক রশ্মি অবিলম্ব বরাবর যদি আপতিত হয় তাহলে মনে রাখবে I1 ইকুয়াল টু 0, মিউ ইকুয়াল টু, যেহেতু কাঁচ তাহলে আমরা 1.5 ধরে নিলাম বা জেনে নেই, বা এখানে দেওয়া থাকবে যেটাই হোক। তাহলে R1 ইকুয়ালটাকে বের করতে হবে। যেহেতু I2 ইকুয়াল টু 90 ডিগ্রি বলা আছে, তাহলে R2 এর মানটা বের করতে হবে। এরপরে আমরা এই মানগুলো বের করতে পারবো, এর মানটাও বের করতে পারবো। আমরা গাণিতিক সমস্যাটা কিভাবে করবো দেখো। মিউ ইকুয়াল টু 1 নাম্বার, মিউ ইকুয়াল টু আমরা জানি সাইন I1 বাই সাইন R1 বা R1 ইকুয়াল টু সাইন ইনভার্স 0 বাই মিউ ইকুয়াল টু 0। আবার মিউ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2 বা R2 ইকুয়াল টু সাইন I1 মাইনাস I2 মাইনাস 90 ডিগ্রি। তাহলে সাইন ইনভার্স
1/μ2, 1/μ2 দরকার নাই, মিউ দিয়ে দে, 1/μ অর্থাৎ 1 বাই সাইন ইনভার্স 1/1.5, তাহলে মানটা দাঁড়াচ্ছে 41 পয়েন্ট সামথিং বা 80 এরকম আসবে। এটা হচ্ছে ডিগ্রি কোণ বা যে কোনো একটা মান আসবে, তোমরা একটু খেয়াল করে নেবে। তাহলে আমরা R2 এর মানটা পেয়ে গেলাম। তাহলে 2 নম্বর যে আমরা বলি A = R1 + R2, প্রিজম কোণ দৈর্ঘ্য 0 + R2 = 0 প্লাস 41 পয়েন্ট সামথিং যা আসে আর কি, 58, সম্ভবত 58 আসে, বা দেখে নিও আর কি একটু, হ্যাঁ তাই হিসাব করিনি। বাস এটা হচ্ছে কি 41.58 হচ্ছে প্রিজম কোণ। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝে গেছো। এবং প্রিজম এর ক্ষেত্রে তোমরা যদি বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করো, তাহলে আমরা আশা করি এখান থেকে বোর্ড থেকে একটা উদ্যোগ পেয়ে যাবে। 15 সাল থেকে তোমরা 25 সাল পর্যন্ত খেয়াল করে দেখবে এই সূত্রগুলোর বাইরে আর তেমন কোনো আলোচনা নাই। আরেকটু আলোচনা আছে সরু প্রিজমের ক্ষেত্রে। সরু প্রিজম কি? যে সকল প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি বা তার চেয়ে কম, যে সকল কোণের প্রিজম কোণ 6 ডিগ্রি বা তার চেয়ে কম তাকে সরু প্রিজম বলা হয়। সরু প্রিজম এর ক্ষেত্রে বিচ্যুতি কোণ ডেল্টা = μ - 1 × a কোণ। একটা কথা মনে রাখবে, সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ কখনো তোমার আপতন কোণের উপর নির্ভর করে না, বরং সে আপতন কোণের মানের উপর নির্ভর করে না, বরং সে নির্ভর করে যে মাধ্যমে প্রতিসরাঙ্কের উপর এবং প্রিজমের কোণটা কত ব্যবহার করা হয়েছে, 6 ডিগ্রি নাকি তার চেয়ে কম। যদি কম হয় তাহলে মানে ভিন্নতা আসবে, আর যদি সেটা প্রিজম কি দিয়ে তৈরি, কাঁচ দিয়ে হয়, তাহলে 1.5 অথবা কাছাকাছি এরকম মান দেওয়া থাকতে পারে। এখন দেখো এই সরু প্রিজমের ক্ষেত্রে আমরা সবসময় রাখবো যে সকল প্রিজম কোণ 6 ডিগ্রি বা তার চেয়ে কম তাকে আমরা সরু প্রিজম বলবো। আর সরু প্রিজমের ক্ষেত্রে অবশ্যই ডেল্টা হলো μ - 1 × a কোণ। এখানে a এর মান 6 ডিগ্রি বা তার চেয়ে কম হবে। আশা করি তোমরা বুঝেছো। যদি তোমাদের আরো কোনো কোশ্চেন জানা থাকে আমাকে প্রশ্ন করে কমেন্ট বক্সে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা এই লেকচারটা ভালো করে দেখবে এবং তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখলে আমার যে কোনো নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে ফলো বাটনে ক্লিক করবে। আমরা আশা করি তোমরা আরো নতুন নতুন ভিডিও পাবে এবং আমাকে উৎসাহিত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।